যে বাংলাদেশে যে সংবিধানের ব্যাপারে এত গভীর একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটার সবচেয়ে বড় কৃতিত্বটা শেখ হাসিনাকে দিতে হবে। তো আপনারা একদম ইকো পাচ্ছেন না। আমাদের যেই পলাতক আহ, শাসকরা যেই ধরনের কথা বলতেন, আমরা তো একই কথা আবার শুনছি। সংবিধান অনুযায়ী হবে, আদালত অনুযায়ী হবে। কিছু সংস্কার ওনাদেরকে করতেই হবে। জনগণ শুধু সকল ক্ষমতার মালিক না, জনগণ দেশের মালিক এবং সংবিধানেরও মালিক। আর গত 2 বছরে আমার দুটো জিনিস খুবই ভালো লেগেছে। একটা হলো এই যে সংবিধানের ব্যাপারে গভীর আগ্রহ যেটা বাংলাদেশে তৈরি হয়েছে, এবং এই কারণে আমি আশাবাদীও যে আমাদের দেশে পরিবর্তন হবে। হয়তো এটা ধীর গতিতে হবে, আসিফ ভাই যেরকম বলছিলেন, কারণ এখানে অনেক সমঝোতার ব্যাপার আছে। অনেকগুলো জিনিস সুস্পষ্ট নয় যে সমঝোতা হয়েছে কিনা। কিন্তু আমি যে গভীর আগ্রহ এই বিষয়গুলোর ব্যাপারে দেখছি কবি, গীতিকবি এবং সাধারণ মানুষের মধ্যে, কাজে আমাদের দেশে পরিবর্তন হবে, হতেই হবে। এবং আমি মজা করে আরো একটা কথা দুই জায়গায় বলেছি যে বাংলাদেশে যে সংবিধানের ব্যাপারে এত গভীর একটা আগ্রহ মানুষের মধ্যে তৈরি হয়েছে, এটার সবচেয়ে বড় কৃতিত্বটা শেখ হাসিনাকে দিতে হবে। এটা কারণ হলো এই যে আপনারা দেখবেন 15 বছরে উনি যে স্বৈর শাসন চালিয়েছেন, সবকিছুর ব্যাপারে উনি সংবিধানের দোহাই দিতেন। কিন্তু আপনি নির্বাচন চাইবেন, উনি বলতেন যে সংবিধানের বাইরে এক চুলো যাওয়া যাবে না নির্বাচন করার ক্ষেত্রে। আপনি কোটার ব্যাপারে বলবেন যে ওনার যুক্তি ছিল আদালত সংবিধান অনুযায়ী বিচার করবে। তো এই সংবিধানকে সবকিছুর একটা দোহাই হিসাবে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো আমি খুব আগ্রহ করে ফারাইজি ভাইয়ের লেখাটা দেখছিলাম যে উনি কিন্তু বর্তমান যে সরকার আছেন তাদের ব্যাপারেও একই কথা লিখেছেন। এই যে দেখেন যে ওনার এটা শেষ পৃষ্ঠার আগের পৃষ্ঠায় উনি লিখছেন যে বর্তমান সরকারের অবস্থানে স্পষ্ট দ্বৈততা বিদ্যমান। একদিকে গণভোট হয়েছে তাই সিদ্ধ, অন্যদিকে বিষয়টি আদালতে বিচারাধীন এবং সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত হবে। তো আপনারা একদম ইকো পাচ্ছেন না। আমাদের যেই পলাতক শাসকরা যেই ধরনের কথা বলতেন, আমরা তো একই কথা আবার শুনছি। সংবিধান অনুযায়ী হবে, আদালত অনুযায়ী হবে। শেখ হাসিনা সর্বশেষ আমার মনে হয় গত অক্টোবরে 3টা আন্তর্জাতিক গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন। তো ওখানে তিনি বলেছিলেন যে জুলাই অভ্যুত্থানকে দমন করা ওনার সাংবিধানিক দায়িত্ব ছিল। এক্স্যাক্টলি এই কথা উনি বলেছেন যে এটা ওনার সাংবিধানিক দায়িত্ব ছিল। তার মানে আপনি যদি এই কথাটার ব্যাখ্যা বুঝতে চান, এটা কি দাঁড়ালো? যে এই যে মানুষ খুন করে উনি আন্দোলন দমন করেছেন, সেটা উনি সাংবিধানিকভাবে ওনার এটা করা কর্তব্য ছিল। তো এই ধরনের কথা যদি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়, তখন তো এই সংবিধান অবশ্যই বড় একটা প্রশ্নবোধক হয়ে যায়। এবং এই যে হাসিফ ভাই আরো বলছিলেন যে দেশে 17টা সংশোধনী হয়েছে, কিন্তু কোনোটাই জনগণের জন্য হয়নি, একটা ছাড়া, সেটা হলো ত্রয়োদশ সংশোধনী। তারপরেও আশাবাদী হওয়ার কারণ হচ্ছে যে এই যে আগ্রহটা তৈরি হয়েছে, সবাই আমরা যে বলছি, এর ফলে এটাকে উপেক্ষা করা হয়তো যারা সরকারে আছেন, নীতি নির্ধারণী জায়গায় আছেন, তাদের জন্য কঠিন হবে। কিছু সংস্কার ওনাদেরকে করতেই হবে। আমরা কিভাবে এগিয়ে যাব সেই ক্ষেত্রে অনেকগুলো জায়গায় হয়তো ঠিক ঐক্যমত্য কতটুকু হয়েছে, কোন বিষয় হয়েছে, এই ব্যাপারগুলোতে কিছু অস্পষ্টতা আছে। হ্যাঁ, কিন্তু তারপরেও আমি মনে করি যে এটা আমরা যতদূর এসেছি তার থেকে আমরা কিন্তু সামনে এগিয়ে যেতে পারি। আমরা তো সবাই জানি যে জনগণ সকল ক্ষমতার মালিক, এবং এটা আমাদের সংবিধানেও লেখা আছে। কাজে এটা তো আকাশ থেকে বলা কোনো কথা নয়। আমরা সবাই যদি বলি যে না, এই সংবিধান নিয়ে এত প্রশ্ন আছে, তারপরেও এটাই তো আমাদের সংবিধান, এটাকে আমাদের মানতে হবে। তো সেখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা আছে সেটা হলো জনগণ সকল ক্ষমতার মালিক। কাজে আসলে জনগণ শুধু সকল ক্ষমতার মালিক না, জনগণ দেশের মালিক এবং সংবিধানেরও মালিক। এবং ওইখানেই গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ারের কথাটা আসে। এই যে রাষ্ট্রকে গঠন করা, সংবিধানকে গঠন করা, যে কোনো কিছু গঠন করার ক্ষমতা জনগণের কাছে থাকে, এবং এই ক্ষমতাটা জনগণের, এটা কখনোই জনগণের কাছ থেকে যায় না। তো আলোচনায় আবার একটা কথা বলা হয় যে যখন সংবিধান প্রণীত হয়ে যায় তখন এই ক্ষমতাটা স্থগিত থাকে, এবং সংবিধান তখন সমস্ত কিছু নিয়ন্ত্রণ করে। সংবিধানের অধীনে থাকে আইনসভা, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, সবাই সংবিধানের অধীনে কাজ করছেন। কাজে আপনি যদি পর্যায়ক্রম চিন্তা করেন, সবার উপরে কিন্তু জনগণ, তারপরে সংবিধান, তারপরে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, এদের অবস্থান। তো জনগণ যখন সংবিধানটা প্রণয়ন করে দিলেন, তখন এটা যেটা দাঁড়ালো যে জনগণ এটা প্রণয়ন করে দিয়েছেন এবং অন্য বিভাগগুলো ওই অনুযায়ী কাজ করে দেশ পরিচালনা করবেন। কিন্তু যেটা হয় যে কখনো আপনার এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে একটা সাংবিধানিক ছেদ, হ্যাঁ, একটা ছেদ তৈরি হয়, যে আপনার ধরুন এটা ধারাবাহিকতা ভঙ্গ হয়ে যায়। তো এটা আমাদের 5ই অগাস্ট হয়েছিল। কিভাবে হয়েছিল? ধরুন আমাদের প্রধানমন্ত্রী তো পালিয়ে চলে গেলেন। এরপরে আপনি সংবিধান খুলে যদি দেখেন, কোথাও কি লেখা আছে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি করতে হবে? প্রধানমন্ত্রী পালিয়ে গেলে কি হবে এটা কিন্তু সংবিধানে লেখা নাই।
কারণ কেউ ধারণা করে না যে সংবিধান এই কথা চিন্তা করে লিখাই হয় না যে একজন প্রধানমন্ত্রী দিনে দিনে দুপুরে আমাদের চোখের সামনে নিজের দেশের জনগণকে গুলি করে মেরে ফেলবেন, শিশু সহ, এবং যার ফলে উনি পালিয়ে যেতে বাধ্য হবেন। এই জিনিস তো সংবিধানে নাই। কাজে এই ঘটনা যখন ঘটলো তখন তো এই সংবিধান আপনি আর প্রয়োগ করতে পারছেন না। যখন এই ছেদটা ঘটে 25-এর এই পরিস্থিতিতে, যেই জনগণের যেই ক্ষমতাটা, গাঠনিক ক্ষমতা যেটা আমি বলছিলাম যে এটা সংবিধান প্রণয়ন হয়ে গেলে এটা একটা সুপ্ত অবস্থায় থাকে, কিন্তু যখন ছেদ পড়ে তখন এই ক্ষমতাটা আবার পুনরুজ্জীবিত হয়। কারণ আপনার সংবিধানটা যেহেতু আর কার্যকর না, কাজে জনগণকে সেই স্থানটা নিতে হয়, এবং সেটাই গাঠনিক ক্ষমতা। এবং এই ক্ষমতাটা আমাদের দেশে 2024-এর অগাস্টে প্রযুক্ত হয়েছিল। 24-এর ঘটনাবলীর সাংবিধানিক আইনে আর কোনো ব্যাখ্যা হতে পারে না, এটাই একমাত্র ব্যাখ্যা। কাজে এই গাঠনিক ক্ষমতার তখন প্রয়োগ হয়েছে এবং অনেক কাজ হয়েছে, 1.5 বছর ধরে অনেক আলোচনা হয়েছে। এবং এই আলোচনা তো শুধুমাত্র ঐক্যমত কমিশনে ছিল না, ঐক্যমত কমিশনের আগেও বিভিন্ন সংস্কার পরিষদে ছিল। যেমন আমাদের যে 17টা সংশোধনী হয়েছে, এগুলো তো সংসদের মাধ্যমে হয়েছে। তো ওখানে তো ব্যাপক পরিসরে এই যে মাঠ পর্যায়ে যে আলোচনা, সেটা তো হয়নি। 17টা সংশোধনী তো সংসদ পঞ্চদশ সংশোধনীর মতো একটা খুবই গুরুত্বপূর্ণ সংশোধনী, যেটাকে আমি তো বলেছি যে এটা একটা সংবিধানের পুনর্লিখন। পঞ্চদশ সংশোধনী, এটা দিয়ে এত ব্যাপক পরিবর্তন করা হয়েছে সংবিধানে। তো এটা তো মাত্র 2-3 কার্য দিবসে সংসদে করা হয়েছে, কোনো আলোচনা ছাড়া। তো আমি যেটা বলছিলাম, তুলনামূলকভাবে যদি আমরা চিন্তা করি, জুলাই সনদের আলোচনা তো অনেক ব্যাপক আমি বলবো, এবং আলোচনা কিন্তু এখনো শেষ হয়ে যায় নাই। আমরা এই সংস্কারের ভবিষ্যৎটা কিভাবে দেখছি, তো এখানে খুবই গুরুত্বপূর্ণ যেটা জিনিস সেটা হলো যে আমরা একটা কিন্তু ওই সংস্কার পরিষদ গঠনের কথা চিন্তা করা হয়েছিল, যে সংসদ সদস্যরা একই সাথে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে কাজ করবেন। তো ওই জায়গাটা তো এখনো রয়ে গেছে। এখন তো পরের ধাপের আলোচনাটা তো সংসদে হবে, তাই তো? সংসদ হিসাবে হবে অথবা সংবিধান সংস্কার পরিষদ হিসাবে হবে, এবং তারা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি। আমাদের দেশে সঠিক নির্বাচন হয় না, এটা একটা গুরুতর সমস্যা, এবং আমাদের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা প্রয়োজন। কাজে এটা আমার ধারণা, আমরা সাধারণ মানুষ সবাই একমত যে আমাদের দেশে দলীয় সরকারের অধীনে ঠিক নির্বাচন হবে না, আমাদের একটা নিরপেক্ষ সরকার লাগবে। তো এই জিনিসটা তো আমরা ত্রয়োদশ সংশোধনী দিয়ে পেয়েছিলাম, কিন্তু আদালত কিন্তু এটাকে বাতিল করে দিয়েছে। এই জন্য আমি বলছি যে আমাদের দেশে সংবিধান সংস্কার ব্যাপারে, সংশোধনীর ব্যাপারে আমরা এক ধরনের পদ্ধতিগত দিক থেকে, অর্থাৎ প্রসেসের দিক থেকে খুব একটা জটিল অবস্থানে আছি। কারণ দেখা যায় যে সংসদে যেটা পাশ হচ্ছে সেটা আদালত বাতিল করে দিচ্ছে, এবং আমরা এখনো যেগুলো করবো এগুলো যে আদালত বাতিল করবে না তা বলা যায় না। এবং এই কারণেই বলা হয়েছিল একটা সংস্কার পরিষদের কথা, এবং এই কারণেই বলা হয়েছিল যে এই সংস্কার পরিষদটা হলো জনগণের, এই যে শুরুতে আমি যেটা বলছিলাম গাঠনিক ক্ষমতা, যেটা আমাদের আজকের মূল প্রবন্ধের বিষয়, যেটা জনগণের ক্ষমতা। জনগণ কিন্তু ভোট যখন দিয়েছে, এই বলা হয়েছিল যে এই যাদেরকে তারা নির্বাচিত করছেন তারা একটা সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবেন। কাজে জনগণের এই গাঠনিক ক্ষমতাটা কিন্তু জনগণ এক্সারসাইজ করে এটা এই সদস্যদের উপর ন্যস্তও করেছেন। তো এই জিনিসটা, এই ক্ষমতাটা এখানে তৈরি হয়ে আছে। এই ক্ষমতাটা জনগণের কাছে আছে সংবিধানের মৌলিক পরিবর্তন করার ব্যাপারে, যেটার ব্যাপারে আদালত হাত দিতে পারবে না, কারণ জনগণ গণভোটে এটাকে সমর্থন করেছেন। কাজে আদালতে যদি এটা যায়, আমাদের যুক্তি হবে যে এটা তো জনগণের মাধ্যমে এসছে, এটা সংসদের মাধ্যমে আসে নাই। জনগণ গণভোটে রায় দিয়েছেন সংস্কার পরিষদ করার, জনগণ জেনে বুঝে জুলাই সনদের একটা পরিসীমার মধ্যে সংস্কার করার কথা বলেছেন। কাজেই এই সংস্কার পরিষদের মাধ্যমে যদি এটা হয়, তাহলে আদালতের এই ব্যাপারে ইন্টারফেয়ার করাটা কঠিন হবে বলে আমার মনে হয়। এবং আমরা যে একটা সংবিধান সংস্কার বিষয়ে একটা জটিল অবস্থার মধ্যে আছি, যে সংসদ যেটা বলছে করতে চাচ্ছে, আদালত এটাকে বাতিল করছে, বারে বারে অনেকগুলো হয়েছে এরকম। সেই জটিলতা থেকে এই সংস্কারটাকে মুক্ত রাখার জন্য এই প্রক্রিয়াটা চিন্তা করা হয়েছিল, এবং জনগণ কিন্তু বিপুলভাবে গণভোটে রায় দিয়েছিলেন। এবং এই ক্ষমতাটা আমাদের যে জনপ্রতিনিধিরা 300 জন, বিএনপির মধ্যে 200 জনের বেশি, তাদের কাছে এটা আছে এখন। তারা এটার এখন কাস্টোডিয়ান, ট্রাস্টি জনগণের এই ক্ষমতা। কিন্তু খুবই দুঃখের বিষয় যে কিছু অংশ এই ক্ষমতাটা গ্রহণ করেছেন, বাকিরা এটা এখনো গ্রহণ করেন নাই। তো আমি আশা করব ওনারা শপথ নিয়ে এই ক্ষমতাটা গ্রহণ করবেন, করে ওনারা সংস্কারটা করবেন।